ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ। সুরাহা হয়নি হরমুজ ও মধ্যপ্রাচ্য সংকট। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের। আলোচনা অব্যাহত রাখবে সিউল। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ স্টোরিতে, সাথে আছি আমি সারিকা তাবাসসুম। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের সমঝোতার মেয়াদ শেষ হচ্ছে আজ। এরই মধ্যে ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালীতে কমেছে জাহাজ চলাচল, ইয়েমেনেও বেড়েছে সংঘাত। ফলে যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শান্তির যে পথ চলা শুরু হয়েছিল জুনে, তা এখন গভীর অনিশ্চয়তায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 18 জুন সই হওয়া সমঝোতার আওতায় ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যুদ্ধবন্ধের আলোচনা কার্যত অচল। এর মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার কণ্ঠে কঠোর বার্তা। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলছেন, প্রতিরক্ষামূলক অবস্থান থেকে এখন আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান। শত্রুকে জানতে হবে তারা আমাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারবে না, বরং তাদেরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশ রক্ষা ও শত্রুর হুমকি মোকাবেলায় যা প্রয়োজন, উপযুক্ত সময়ে তাই করা হবে। ইরানের এই কঠোর অবস্থানের সাথে তাল মিলিয়ে আরও দৃঢ় রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা হয়েছে মর্যাদা ও শক্তির অবস্থান থেকেই। আর পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তার মতে, সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই জয় পেয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার অভিযোগ, ওয়াশিংটন সমঝোতার শর্ত লঙ্ঘন করে হামলা ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে ইয়েমেনেও। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী আল জাউফে হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে। মারিবীয় ড্রোন হামলার কথা জানিয়েছে তারা। জাতিসংঘের সতর্কতা, 2022 সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের ঝুঁকি সবচেয়ে বেশি। ঋতু সাহা, চ্যানেল 24। মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ডের পরিসর ব্যাপকভাবে কাটছাঁট করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকস্মিক এই পদক্ষেপে ওয়াশিংটন সিউল ঐতিহাসিক সামরিক জোটে চরম টানাপোড়েন দেখা দিয়েছে। বিলিয়ন ডলারের আর্থিক অপচয় রোধ এবং মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী অভিযানে সিউলের কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়াকে তিনি এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখিয়েছেন। কূটনৈতিক মঞ্চে যে বন্ধনকে এতদিন এশীয় মহাদেশে মার্কিন পরাশক্তির সবচেয়ে শক্ত ভিত বলে গণ্য করা হতো, তা এখন বালির প্রাসাদের মতো তুলতে শুরু করেছে। দরজার পেছন থেকে এখন যেন প্রকাশ্যে সিউল ও ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েন। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় 28,500 মার্কিন সেনার উপস্থিতি, যৌথ সামরিক অনুশীলনের বিপুল খরচ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে সিউলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। কিন্তু এবার বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এর পরিসর ব্যাপকভাবে কাটছাঁট করার নির্দেশ দিয়ে মিত্র দেশটিকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত খোলামেলা ভাষায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানান, সময় স্বল্পতার কারণে পুরো আয়োজনটি বাতিল করা সম্ভব না হলেও এর আকার ছোট করতে পেন্টাগনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই আকস্মিক ব্যয় সংকোচনের নেপথ্যে বিলিয়ন ডলারের অপ্রয়োজনীয় আর্থিক অপচয় এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী পদক্ষেপে দক্ষিণ কোরিয়া থেকে কাঙ্ক্ষিত সামরিক সহযোগিতা না পাওয়াকে দায়ী করেছেন ট্রাম্প। তবে সিদ্ধান্তের পেছনে শুধু আর্থিক হিসেব নিকেশই নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে ট্রাম্পের ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টাকেও সামনে আনছেন বিশেষজ্ঞরা। একদিন আগে কিম জং উনের সাথে একটি পুরনো ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প।
It's very clear that Donald Trump has wanted to meet. এটা খুবই স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকেই কিম জং ইউনের সাথে দেখা করতে চেয়েছেন। আলোচনা পুনরায় শুরু করার জন্য ইতোমধ্যেই বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন। এই সামরিক মহড়া কাটছাঁটের মাধ্যমে তার সেই অভিপ্রায় পূরণের চেষ্টা করতে পারেন ট্রাম্প। Is trying to create a diplomatic opportunity. আজ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলা এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ১৮,০০০ সেনা অংশ নেওয়ার কথা ছিল, যার মূল লক্ষ্য উত্তর কোরিয়ার যে কোনো সম্ভাব্য হামলা যৌথভাবে মোকাবেলা করা। কিন্তু মহড়ার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই হঠাৎ পিছু হটা ওয়াশিংটন ও সিউলের ঐতিহাসিক সামরিক জোটে গভীর অস্বস্তি ও শঙ্কার জন্ম দিয়েছে। যদিও এই মহড়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য পর্যালোচনা করার কথা জানিয়েছে সিউল। সেই সাথে ইরান ও হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। মিলা খন্দকার, চ্যানেল 24। বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় গিয়েও নিয়োগকারী এজেন্সি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী। প্রতিশ্রুতি অনুযায়ী কোম্পানিতে কাজ না পাওয়া, বেকারত্ব ও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছেন তারা। বিস্তারিত জানবো, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, বাংলাদেশের কর্মীরা প্রতারণার শিকার হচ্ছে, ভুক্তভোগীরা কি বলছেন আসলে, এবং বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় বেশ কিছুদিন থেকেই একটি অভিযোগ বারবারই উঠছে, যেটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেটি হলো যে মালয়েশিয়ার বেশ কয়েকটি কোম্পানিতে বাংলাদেশি কর্মীরা তারা ৮ থেকে ৯ মাস পর্যন্ত তারা কিন্তু বেতন পাচ্ছেন না, এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা কিন্তু সেই সময় মতো তারা বেতন দিচ্ছেন না, এবং তারা এই মুহূর্তে খুব মানবতার জীবনযাপন করছে। ঠিক যদি আমি আপনাদেরকে বলি যে WRP নামে একটা কোম্পানিতে বাংলাদেশের হাইকমিশনের সহযোগিতার মাধ্যমে কিছু কোম্পানির ওখানে প্রায় ৮০০-র মতো বাংলাদেশি কর্মী ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে, এবং ২৭০ জনের মতো এখনো ২৭০ জনের মতো এখনো বাংলাদেশি কর্মী রয়েছে, যারা তারা কিন্তু এখনো ভিসা ট্রান্সফারের অপেক্ষায় রয়েছেন অন্য কোম্পানিতে যাওয়ার জন্য। এছাড়া মালয়েশিয়ার সেলাঙ্গরের গুমবাগের একটি কোম্পানিতে আসলে বেশ কিছুদিন থেকে প্রায় ৯ মাসের মতো বাংলাদেশি কর্মীরা কিন্তু তারা বেতন পাচ্ছেন না। শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে অল্প কিছু টাকা দেওয়া হয়েছে, যা দিয়ে তারা কোনোভাবেই তারা তাদের জীবনযাপন করছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ হাইকমিশনের লেবার ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন, আসলে এখানে নিয়োগকর্তা কোম্পানি এবং বিভিন্ন রকম মধ্যস্বত্বভোগী বা বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির প্রতারণার মধ্য দিয়ে মালয়েশিয়া আসা ২০২২ এবং ২৩ সালের ২৪ সালে যে কর্মীরা এসেছেন, এটার একটি প্রায় অনেক বড় সংখ্যক কর্মীরা এই মুহূর্তে কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে তারা কিন্তু অনেক জটিলতার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় সেটি হলো, আপনারা জানেন যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করছে। এখানে কিন্তু মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি অসংখ্য কর্মী তারা অভিযোগ করছেন যে আসলে তারা এই মুহূর্তে কিন্তু তাদের বৈধ ভিসা নিয়ে এসেছেন, বিএমইটির যে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়া এসেছেন, তারপরেও কিন্তু বৈধ কোম্পানিতে কাজ না পেয়ে তারা কিন্তু বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন। এবং এই মুহূর্তে অনেক বাংলাদেশি কর্মীদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছেন যে তারা ঋণ করে এসেছেন, ৩ বছর পেরিয়ে গেলেও তারা কিন্তু জঙ্গলের মধ্যে রয়েছেন। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের যেই যে অবস্থা চলছে, সেই অভিযান থেকে বাঁচার জন্য তারা ম্যানহোলের মধ্যে পালিয়ে থেকেও কিন্তু তারা বাঁচার কোনো উপায় পাচ্ছেন না, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করছে। এদিকে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন যে আমরা আসলে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু এই কূটনৈতিক প্রচেষ্টা আমরা যতটুকু, মালয়েশিয়া থাকা বাংলাদেশি প্রবাসীর একটি কথাই বলছেন যে এখানে কূটনৈতিক অদূরদর্শিতা এবং বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক যেই এখানে মালয়েশিয়ার সাথে যে কূটনৈতিক যে সমাচার রয়েছে, এইখানে কিছু দুর্বলতার কারণে কিন্তু মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন রকম কিন্তু জটিলতার মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো যে বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশি কর্মীরা রয়েছে, তারা একটি ডেটাবেস তৈরি করে, যে আসলে যারা বৈধ ভিসা এসে এখানে অবৈধ হয়ে গেছে, এই সংখ্যাটির ডেটাবেস তৈরি করে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া যায়, অথবা কোম্পানি পরিবর্তন করার যে সুযোগ রয়েছে, সেই সুযোগের মাধ্যমে
মাধ্যমে তাদেরকে যাতে বৈধতার মধ্যে আনা যায়, এই বিষয়টি আসলে মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা বারবার দাবি তুলছেন এবং এটি আসলে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে এটি যদি দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এখানে বাংলাদেশি কর্মীরা বিভিন্ন রকম জটিলতার হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছেন। সোহান, ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। গাজায় যুদ্ধবন্ধের চেষ্টায় নতুন করে সরব কূটনৈতিক তৎপরতা। হামাসের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। কায়রোর বৈঠকের পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ওয়াশিংটনের লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করা, কিন্তু হামাসের নিরস্ত্রীকরণ আর ইসরায়েলি সেনা প্রত্যাহার দুই পক্ষের এই শর্তের জায়গায় রয়ে গেছে বড় ফারাক। গাজায় যুদ্ধ থামাতে আবারও কূটনৈতিক দৌড়ঝাঁপ। একদিকে হামাস, অন্যদিকে ইসরায়েল, দুই পক্ষের মাঝে সমঝোতার পথ খুঁজছে ওয়াশিংটন। রোববার মিশরের কায়রোতে হামাসের রাজনৈতিক প্রধান খলিল আল হাইয়ার সাথে বৈঠক করেন ট্রাম্পের দূত জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় আছে গাজায় সামরিক অভিযান বন্ধ, হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। এরপর গাজার প্রশাসনিক দায়িত্ব দেওয়ার কথা একটি নতুন ফিলিস্তিনি বেসামরিক ব্যবস্থার হাতে। পুনর্গঠন ও নিরাপত্তার জন্য থাকছে আন্তর্জাতিক ব্যবস্থাও, কিন্তু এখানেই আটকে আছে পুরো সমীকরণ। হামাস বলছে পরিকল্পনা বাস্তবায়নে তারা আগ্রহী, তবে তার আগে ইসরায়েলকে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে, বন্ধ করতে হবে হামলা, নিতে হবে সেনা প্রত্যাহারের পদক্ষেপ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান সম্পূর্ণ বিপরীত। তার শর্ত, হামাসকে সম্পূর্ণ ও কার্যকরভাবে নিরস্ত্র করার পরই আসবে সেনা প্রত্যাহারের প্রশ্ন। এমন অবস্থায় কে আগে পদক্ষেপ নেবে, সেই প্রশ্নে আটকে আছে শান্তি চুক্তির ভবিষ্যৎ। আর এই অচলাবস্থার মধ্যেই ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কায়রোতে হামাসের সঙ্গে বৈঠক শেষে আজ জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসবে কুশনার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই কূটনৈতিক তৎপরতা গাজা সংকটের গুরুত্বপূর্ণ মুহূর্ত। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শনিবার এই ভূমিকম্পে বিভিন্ন এলাকার সড়ক বন্ধ হয়ে যায় এবং ভূমিধসের সৃষ্টি হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিক্কা অঞ্চলে 3000-এর বেশি মানুষ নিরাপদ আশ্রয় সরে গেছেন। অনেকেই ধসে পড়া বাড়ির বাইরে তাঁবুতে রাত কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ভূমিকম্পের পর প্রায় 1000 আফটারশক রেকর্ড করা হয়েছে। উদ্ধার কাজে 3500-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে, তবে ভূমিধস ও একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হয় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যু হয়েছে। ভোর 4:30টার দিকে তারাপীঠ থানার পাশে এই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তিস্তা নিয়ে ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না সরকার। তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে বুয়েটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। বলেন, সরকার কেবল বাংলাদেশের স্বার্থ দেখবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে শত চ্যালেঞ্জ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তার চুক্তিটা খুব বেশি দরকার। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না।
দীর্ঘ 3.5 মাসের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা শেষে দক্ষিণ চীন সাগরে নতুন মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে গুয়াংডং ও গুয়াংশি অঞ্চলের উপকূলীয় বন্দরগুলো থেকে 6,500-এরও বেশি রঙিন সাজে সজ্জিত ট্রলার রওনা দিয়েছে সমুদ্রে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর সাগরে মাছের মজুদ বৃদ্ধি পাওয়ায় আয় বৃদ্ধির আশায় উপকূলীয় মৎস্যজীবীরা। সাইরেনের তীব্র শব্দ, হাজারো ইঞ্জিনের একযোগে গর্জন আর বাতাসে টানা মেলানো লাল পতাকার মিছিল। নাটকীয় আবহে 3.5 মাসের নীরবতা ভাঙল দক্ষিণ চীন সাগর। দীর্ঘ গ্রীষ্মকালীন কঠোর বিধিনিষেধের প্রহর শেষ হতেই জলসীমায় ঢেউ তুলেছে হাজার হাজার মৎস্যজীবীর প্রাণোচ্ছল উপস্থিতি। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুভ সূচনা হলো নতুন মাছ ধরার মৌসুমের। রোববার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই উৎসবের নগরীতে পরিণত হয় দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ এবং গুয়াংসি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো। সাগরের বুক চিরে সামুদ্রিক মাছের সন্ধানে এই দুই অঞ্চল থেকে একযোগে নীল জলরাশির উদ্দেশ্যে রওনা দেয় 6,500-এরও বেশি রঙিন সাজে সজ্জিত ফিশিং ট্রলার। দক্ষিণ চীনের অন্যতম প্রধান মৎস্য বন্দর গুয়াংডংয়ের ইয়াংজিয়াং থেকে একযোগে যাত্রা শুরু করে 3,400-টিরও বেশি ট্রলার। একই সময়ে গুয়াংসিং জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের 3 উপকূলীয় শহর বেইহাই, চিনচৌ এবং ফাংসেগাংয়ের বন্দরগুলো থেকেও 3,000-এর বেশি ট্রলার সমুদ্রে প্রবেশ করে। যাত্রা শুরুর আগে উপকূলীয় জেলেরা বেশ উৎসাহের সাথে ট্রলারগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল, বরফ, খাবার এবং জাল সহ সব প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেন। মূলত দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক সম্পদের অবাধ আরোহণ রোধ, মাছের অবাধ বংশবৃদ্ধি রক্ষা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতেই প্রতি বছর এই 3.5 মাসের গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় সাগরে মাছের মজুদও বেড়েছে বেশ। ফলে এই মৌসুমে আশানুরূপ মাছ মিলবে এবং স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আয় বহুগুণ বাড়বে বলে আশাবাদী উপকূলের বাসিন্দারা। মিলা খন্দকার, চ্যানেল 24।